ইউনূস সাহেবকে ঠিক কি পরিমাণ খাদে ফেলার জন্য আমেরিকা প্রত্যেকটা গুটি সাজাচ্ছে। ইউনূস সাহেবের পুরোপুরি ধুতি খুলে দিয়েছে, আর একটু বাড়াবাড়ি করলে হয়তো এবার এর থেকেও বড় কিছু হয়ে যাবে। শেখ হাসিনাকে আমেরিকা যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিটা পদক্ষেপে, এই সমর্থন নিয়েই কি শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরতে চলেছে? সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেওয়ার জন্য? সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। যখন সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে কি কথা হলো, কি হতে যাচ্ছে আগামী সময়ে? আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার। সেনাপ্রধানকে নিয়ে নানান যে বক্তব্য আছে বা প্রোপাগান্ডা আমরা ধরতে পারি, কেউ কেউ বলছেন সত্যি, কেউ প্রোপাগান্ডা, আমরা ধরে নিচ্ছি যে সেনাপ্রধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এগুলো নিয়েও ডক্টর ইউনূস বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যা মনে করছেন ওয়াকারুজ্জামান সেটি মনে করছেন না। এমন যখন আলোচনা রাজনৈতিক অঙ্গনে, তখন একটা ভিন্ন চেহারায় দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানকে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সবাই সমালোচনা করতেছে। এমনকি আমাদের বাহিরের দেশ ইন্ডিয়ার মতো একটি দেশও বর্তমান বাংলাদেশের যে টপিকটা চলতেছে, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এই মার্চ মাসের মধ্যেই বাংলাদেশে আসতে যাচ্ছে এবং এই যে 26শে মার্চ যে আছে সেই মার্চটা পালন করবে, এমন কথা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় বলতেছে। তো দর্শক, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কিছু তথ্য দিতে যাচ্ছি, এই তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সো দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট এবং এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ এবং কিছু ইন্টারভিউ দেখে নেব। তো দর্শক, আমরা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে চলেন ভিডিওটি দেখা শুরু করি। সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। এই সাক্ষাৎটি সেই সিগন্যালটি, সেই আভাসটি কি? হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেওয়ার জন্য? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন, এই কথাটিও বলেছিলেন। কিন্তু এই সরকারের মেয়াদ ইতিমধ্যেই 7.5 মাস অতিবাহিত হয়েছে। প্রথম সাক্ষাৎকারে যখন বলেছিলেন তিনি প্রতি সপ্তাহে না হলেও অন্ততপক্ষে মাসে 2 বার সাক্ষাৎ করতেন, কিন্তু এরপরে কি হলো? সাক্ষাৎ হলো না কেন? মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে কি টানাপোড়েন শুরু হলো? টানাপোড়েন শুরু হয়েছিল নানান কারণে। যেমন জেনারেল ওয়াকার বলেছেন যে 18 মাস সময়সীমার মধ্যেই একটি নির্বাচন হওয়া উচিত, কিন্তু পরক্ষণেই মোহাম্মদ ইউনূস ওই বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে সেনাপ্রধানের যে মত সেটি তার নিজস্ব মত, নির্বাচনের ব্যাপারে সময়সীমা আমাদের কাছে শুনবেন ইত্যাদি। এসব নানা কারণে মত ভিন্নতা দেখা দেয় এবং সম্পর্কে টানাপোড়েন ঘটে, যার দরুন যে সেনাপ্রধান বললেন যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হবে, সেই সেনাপ্রধান আজকে প্রায় নভেম্বর 10, আজকে মার্চ 19 সাক্ষাৎ করছেন। মাঝখানে কতদিন? 4.5 মাস, প্রায় 4.5 মাস পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে দীর্ঘদিন পরে এরকম একটি বৈঠক হচ্ছে। এর মধ্যে দেখা হয়েছে 10 নভেম্বর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে দেখা হয়েছে। কদিন আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেস যখন এলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, সেদিন দেখা হয়েছে, মুখোমুখি হয়েছে। এর মধ্যে সামরিক মহড়ায়ও দেখা হয়েছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের মধ্যে। কিন্তু দুজন বসে যে দ্বিপাক্ষিক বৈঠক সেনাবাহিনী এবং সরকার, মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, সেই সাক্ষাৎ কিন্তু আর হয়নি। এটির কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের টানাপোড়েন। হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেওয়ার জন্য? অবশ্য এইভাবে সাক্ষাৎ করে প্রকাশ্যে বার্তা দিয়ে কিছু ঘটবে না, এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন। এই যে বিভিন্নভাবে নানা রকমভাবে দেশটা অচল হয়ে গেছে, এই দেশ অচল যখন হয়ে গেছে তখন দেশি বিদেশি মহলে একটি কথা উচ্চারিত হচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। এই সাক্ষাৎটি সেই সিগন্যালটি, সেই আভাসটি কি? হতে পারে অনেক কিছু, কারণ দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে 1-to-1 বৈঠক, তো সেই জায়গায় নানান কিছু হতে পারে, আবার কিছুই নাও হতে পারে। সেনাপ্রধানের সাথে যেভাবেই হোক প্রায় 4.5 মাস পর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান সাক্ষাৎ হলো, এবং এই সাক্ষাতের তাৎপর্য কি সেটি বুঝতে হলেও কয়েকদিন দেখতে হবে, অন্ততপক্ষে আগামী সপ্তাহ পর্যন্ত দেখতে হবে যে আসলে এই সাক্ষাতের তাৎপর্য কি, উদ্দেশ্য কি, নাকি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। শত ফুল ফুটতে দাও, ফুলে ফুলে ছেয়ে যাবে এই বাংলার জমিন। দোকানের চিপা চাপা চায়ের দোকান,
বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টসের সেকশন, রাস্তাঘাটে, বালুর ঘাটে আমরা দেখবো শুধু নেতা আর নেতা। আজকে ঐতিহাসিক বৃহস্পতিবার আমি বলছিলাম যে আজকে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তবে এরা কারা? এরা আপনার আমরা যদি দেখি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে একটা অংশ কেউ কেউ দাবি করে একটা সিন্ডিকেট একটা রাজনৈতিক দল করে ফেলছে। এই সিন্ডিকেটটা হচ্ছে কোনটা? যেটা আমাদের জাতীয় নাগরিক পার্টি, কতিপয় কয়েকজন মানে সাবেক ছাত্ররা আপনার এই রাজনৈতিক যে পার্টিটা করেছে, তো তাদের বাহিরে যে বিশাল শক্তি, বিশেষ করে শিবিরের একটা টিম, তারা এই দলটার খুবই বড় পদ নেওয়া নেগোসিয়েশনে ছিল, পদ পায়নি। এরপরে এদেরকে ছোটখাটো পদ দেওয়া হয়েছিল, সেটা ওরা নেয়নি। এর মাঝখানে তারা ঘোষণা দিয়েছিল যে নতুন আরেকটি রাজনৈতিক দল করবে। তো আজকে আমরা যেটা দেখলাম, আপনার ছাত্রদের বাহিরেও এই জুলাই অভ্যুত্থানে যারা কানেক্টেড আছেন এমন অনেক মানুষ মিলে আরেকটা দল তৈরি করা হলো। আর এই দলটার নাম হচ্ছে জনতার দল। দলের নাম কি? জনতার দল, মানে আমার আপনার দল, জনতার দল। আর আজকে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে। আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে। আর নতুন দলটির মুখপাত্র হচ্ছেন ডেল এইচ খান। নামের প্রথম অংশ ডেল, একটা ইংরেজি, এরপর আছে এইচ খান, পুরো নাম কি আমি জানি না। তো তার বক্তব্য, তারা মধ্যমপন্থী দল হিসাবে আত্মপ্রকাশ করবে। ডানপন্থীও না, বামপন্থীও, তারা হবে মধ্যমপন্থী। তো কারা কারা থাকছে এই দলটিতে? আপনার সামরিক অবসরপ্রাপ্ত, বেসামরিক, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, আরো অনেকে নিয়ে তাদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল। নতুন দলটির চেয়ারম্যান হিসেবে আমরা যার নাম দেখলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। আর আজকে সম্ভবত 3টার দিকে আপনার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের 1 নং হলে এই দলটির আত্মপ্রকাশ ঘটল। আর এই অনুষ্ঠানে আমরা দেখেছি 24 বিপ্লবের মানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং যারা আহতরা ছিলেন তাদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি, বিশিষ্ট জনদেরও অনেকে এখানে উপস্থিত থাকতে দেখা যায়। তাদের মোটিভটা কি? মোটিভ হচ্ছে দেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে এই দেশকে আগামী দিনে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে কেন্দ্র করে বা মানুষের যে কথা, মানুষের যে চাওয়া পাওয়া, এগুলাকে কেন্দ্র করে তারা সামনের দিকে আগাবে। কারণ 54 বছর যাবত যতগুলো রাজনৈতিক দল নেমেছে, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি যে দলটা নেমেছে, এরা কেউই আসলে যে বাংলাদেশের মূল স্পিরিট, মূল চেতনা, জনতার মূল আকাঙ্ক্ষা, এটা নাকি ধারণ করে না। তারা ধারণ করবে। একের পর এক মানে জায়গায় জায়গায় রাজনৈতিক দল খোলা হচ্ছে। আবার আমি এখানে যাদের নাম দেখলাম, আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, আপনারা হয়তো চিনলেও চিনতে পারেন যে না, সামহাও হয়তো বা আপনাদের পরিচিত হইতে পারে। তবে এত সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি? একটা ভবিষ্যৎ আছে। এই রাজনৈতিক দলগুলো টাকা পাওয়া যায়, যেমন জাতীয় নাগরিক পার্টি কোটি কোটি টাকা এরা পাইছে, বিভিন্ন মানুষ দেয়। এবার দল দিয়া কারা কি করবে সেটা জরুরি না, টাকা আসতেছে ভাই। আর যেখানে টাকা, দল বানাইতে সমস্যা কি? আপনিও বানাইতে পারেন চাইলে। হ্যাঁ, বেকারদের দল। ভালো থাকবেন। বিভিন্ন সূত্র যেটা বলছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে, তা না হলে আন্তর্জাতিক চাপ মারাত্মকভাবে বাড়বে, এই ব্যাপারে কথা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ সম্পর্কে যে যাচ্ছে তাই মন্তব্য করেছেন। বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, খেলাফত, আইএসের উদ্ভব, এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা করেছেন, সেই ব্যাপারটা যে গভীর উদ্বেগের, সেটাও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সেনাবাহিনী কি করছে, কি করতে পারে সামনে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং তাদের দুজনের চেহারা দেখে মনে হলো যে তাদের মধ্যে এই বিষয়েও আলোচনা হয়েছে। কয়েকদিন আগে আমরা ফেব্রুয়ারির 25 তারিখে সেনাবাহিনী প্রধানকে বেশ কড়া মন্তব্য করতে দেখেছি এবং সবাইকে, সরকারকে এবং ছাত্র সমন্বয়কদের সাবধান করতে শুনেছি যে আমি সাবধান করে দিচ্ছি, এনাফ ইজ এনাফ, এভাবে আর চলতে পারে না। তিনি মব কালচারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য প্রধান কারণ হিসেবে দেখেছেন। তিনি বলেছেন পুলিশের মনোবল ভেঙে যাওয়ার মূল কারণ সরকারের পুলিশের বিরুদ্ধে নানা রকমের অ্যাকশন, এভাবে প্রতিষ্ঠান ভেঙে দিয়ে কোনো অগ্রগতি হবে না, এরকম কড়া কিছু মন্তব্য করেছিলেন। সেই বিষয়গুলো নিয়েও নিশ্চিত করে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেনাপ্রধান এখন হার্ডলাইনে যাবেন কিনা, আন্তর্জাতিক চাপ যখন একেবারে দৃশ্যমান, আমেরিকার চাপ দৃশ্যমান, ভারত নানা রকমের দুতিয়ালিতে যখন সফল হতে চলেছে, ঠিক সেই সময় সেনাবাহিনীর উপরে চাপ
বাড়ছে। আমরা কয়েকদিন আগে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছি। তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক স্বাভাবিক হবে না যতদিন পর্যন্ত না এই সরকার বিদায় হয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার না আসবে। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, এই কথাও তিনি বলেছিলেন। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সুসম্পর্ক এখনও রয়েছে, সেই ব্যাপারটাও বর্তমান সরকারের জন্য খুব একটা সুখকর মন্তব্য ছিল না। সরকার টু সরকার সম্পর্ক নেই, কিন্তু সেনাবাহিনী টু সেনাবাহিনী সম্পর্ক থাকছে কিভাবে সেটাও নিশ্চয়ই উদ্বেগের কারণ, এবং সেটা বর্তমান সরকারের জন্য বেশ উৎকণ্ঠারও কারণ। সব মিলিয়ে সেনাপ্রধানের উপরে দেশবাসী যখন আস্থা রাখতে চাইছে, দেশে অপরাধ প্রবণতা একের পর এক বাড়ছে। আগেই বলেছি, গত রাতে মাত্র 6 বছরের একটা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে, তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন একাধিক খবর আসছে মাদ্রাসার শিক্ষকদের শিশু বলাৎকারের ঘটনা। এই ঘটনাগুলো যখন ক্রমেই বাড়ছে, আমরা আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম চিটাগাঙে এক মাদ্রাসা ছাত্র একজন পাগলকে পাশে স্টেশনের পাশে একটা নিরিবিলি জায়গায় নিয়ে বলাৎকার করছে। সেই সময় তাকে দেখে ফেলে কিছু যুবক ভিডিও করে তাকে আটকে ফেলে। এই যখন আমাদের নৈতিক অবস্থা, আমাদের নৈতিক স্খলন যখন একেবারে দৃশ্যমান, ঠিক তখন সেনাবাহিনীর ভূমিকা প্রচণ্ড আকারে মানুষ প্রত্যাশা করছে। আর ঠিক সেই সময় সেনাপ্রধানের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অনেক বার্তা দেয়। কি হতে চলেছে সামনে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এর আগে নানাভাবে আলোচনা হয়েছে, সেনা শাসন আসছে কিনা, সেনা শাসন আসবে কিনা, সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা, এরকম নানা আলোচনায় সেনাপ্রধান অবশ্য স্পষ্ট করে বলেছেন তার অন্য কোনো উদ্দেশ্য নেই, তার অন্য কোনো টার্গেট নেই। অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতা নেবে এরকম কোনো টার্গেট নেই, তিনি স্পষ্ট করেছেন। আবার জাতিসংঘের নিরাপত্তা যে বাহিনী, নিরাপত্তা মিশন, শান্তি মিশন, সেই শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় পার্ট রয়েছে, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। সেই মিশন বাতিল হয়ে যাবে যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। দেশে যদি গণতন্ত্র না থাকে, নানা রকমের সমস্যায় আসলে সেনাবাহিনীও ভুগছে। সেনাবাহিনীর অভ্যন্তরের নানা বিষয় নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, যেটা আইএসপিআর থেকে আবার বলাও হয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে খুব একটা সুখকর আলোচনা, খুব একটা সুখকর সাবজেক্টে তাদের মধ্যে আলোচনা হয়নি। যে ছবিটা আমরা দেখিয়েছি, এই দুজনের ছবিটা আরেকবার দেখতেই পারেন আপনারা, যে কোনো গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের এই বৈঠকের ছবি দেখে নিতেও পারেন যে কোনোভাবে। তাদের দুজনের চেহারায় যে চিন্তার ভাঁজ, তাদের দুজনের, বিশেষ করে প্রধান উপদেষ্টা সবসময় হাস্যোজ্জ্বলভাবে থাকার চেষ্টা করেন, সেটার একেবারেই ব্যতিক্রম চিত্র আমরা দেখেছি। সুতরাং কিছু একটা ঘটতে চলেছে এমনটা অনুমান করলে সেটা হয়তো বা ভুল হবে না। হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে, রক্তের উপর দিয়ে 5 আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি? আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন, ভয়ঙ্করভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। তিনি সরকার প্রধান তো হয়েছেনই, এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন, আমি হাতিয়ে শব্দটাই ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছি। মানুষের ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু লজ্জা থাকে, আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার তাও নেই। এবং সবশেষ তিনি যে হাতিয়ে নিয়েছেন তা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। তার নেতৃত্বে গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এবং এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে এই মুহূর্তে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 116টি। আমি সংখ্যাটি ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করলাম এই কারণে যে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে পরিমাণ বেসরকারি বিশ্ববিদ্যালয় একের পর এক গড়ে উঠছে, তা নিয়ে তো সারা বছর সমালোচনা রয়েছে। সমালোচনা এই জন্য যে যেখানে শিক্ষার মানে কোনো উন্নতি হচ্ছে না, গবেষণার জন্য উপযুক্ত কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না, গবেষণার জন্য উপযুক্ত কোনো বরাদ্দ নেই, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকে তলানিতে, সেখানে একের পর এক বিশ্ববিদ্যালয় এবং সেই কাতারে নাম লেখালেন আমাদের প্রধান উপদেষ্টা। কি আশ্চর্য! এবং সুবিধার কথা বলছিলাম, কি সুবিধা তিনি এই 7-8 মাসে নেননি। তার যে প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ছিল বা দাবি ছিল 666 কোটি টাকা, তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এই সংক্রান্ত যে মামলাটি চলছিল সেটি হাইকোর্ট প্রত্যাহার করে নিয়েছে। হাইকোর্ট কি ভালোবাসার জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে নাকি ভয়ের জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে? শুধু এটি নয়, একের পর এক মামলা প্রত্যাহার হতেই আছে। রাষ্ট্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি দমন কমিশনে একটি মামলাকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দুদকের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা তুলে নেওয়া হয়েছে। এটা উনি চান না, উনি আইনসম্মতভাবেই এটা করতে চান। আহা, কি বড় বড় কথা! কিন্তু আমরা তো দেখলাম মামলাগুলো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সব প্রত্যাহার হয়ে যাচ্ছে। কি কারণে? সেখানে বাধা দেওয়া হয় না। সবশেষ গ্রামীণ শক্তির যে দইয়ে যে ভেজাল সংক্রান্ত একটি মামলা ছিল বহুল আলোচিত, সেই মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং এই জায়গা থেকে গত বছরের ডিসেম্বরে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির তাকে প্রশ্ন করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান ছিল তা যে একের পর এক প্রত্যাহার করে দেওয়া হচ্ছে, এটা কি আপনার ক্ষমতার জোরে, আপনি যে প্রধান উপদেষ্টা চেয়ারে বসে আছেন এই কারণে? তখন তিনি বললেন না 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 না, বরং উল্টোটি, আমার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় সেগুলো অন্যায়ভাবে হয়েছিল, আমাকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে,
কিন্তু এগুলো আইন সিদ্ধভাবে হচ্ছে। আচ্ছা, এখন যদি এই মামলাগুলো প্রত্যেক আইন সিদ্ধভাবে হয়, তাহলে অন্যদের বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলাগুলো হয়েছে, গায়েবী মামলা বা অন্যান্য আরো অনেক ধরনের মামলা, সাধারণ মানুষ যে নানান ধরনের মামলায় পড়ে হয়রানি শিকার হচ্ছে, সেই মামলাগুলোকে প্রত্যাহার হবে? হবে না তো, হচ্ছে না তো। এবং যে কারণে শেখ হাসিনার আমরা অসম্ভব সমালোচনা করি, 2008 সালে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এলেন, তারপরে ওয়ান রিভের সরকারের সবাই যে মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো ঠিকই চলমান রইল, শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হলো। একইভাবে বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো চললো, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা তো সমালোচনা করি। এখন কি করছেন আমাদের প্রধান উপদেষ্টা? এর বাইরে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, একে একে বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে এই কন্টেন্ট, কয়েকটা বলি। আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক 5 বছরের জন্য কর অব্যাহতি সুবিধা পেয়েছে, ট্যাক্স হলিডে সুবিধা পেয়েছে, অর্থাৎ 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। কি সুন্দর। গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল 25%, নতুন আইন সংশোধন করা হচ্ছে নতুন করে, সেখানে সরকারের শেয়ার নামিয়ে আনা হচ্ছে 5% মাত্র। এবং এই সংশোধিত আইনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের উপরে সরকারের কর্তৃত্ব আর আগের মতো থাকবে না, এটা চলে যাবে বাংলাদেশ ব্যাংকের হাতে। এবং গ্রামীণ ট্রাস্টি এটা বিদেশে বিনিয়োগের সুবিধা পেয়েছে, আইনসম্মতভাবে তারা বৈধতা নিয়ে নিয়েছে। নেপালি একটি প্রতিষ্ঠান তাদের শেয়ার কেনা ছিল, এখন সেটি বৈধ হয়ে গেছে। আফ্রিকার একটি দেশে এরকম একটি প্রতিষ্ঠান শেয়ার কেনা ছিল, সেটি বৈধ হয়ে গেছে। এবং এই যে বিদেশি বিনিয়োগের যে ছাড়পত্র বা সুবিধাটি নেওয়া, অনুমোদন নেওয়া, এটা তো যায় তাই কথা নয়, এর মধ্যে আরও অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র বিদেশি বিনিয়োগের অনুমোদনপত্র নিয়ে আছে, তার মধ্যে একটি দাঁড়ালো গ্রামীণ ট্রাস্ট। এবং স্টারলিংক, ইলন মাস্কের যে স্টারলিংক আসছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দিতে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই প্রপোজ করেছেন যে এখানে লোকাল এজেন্ট হিসেবে তিনি গ্রামীণ ফোনকে ইউজ করতে পারেন। কি অদ্ভুত প্রস্তাব! তিনি তো শপথ ভঙ্গ করেছেন, এই নিয়ে কেউ কোনো কথা বলছে না। দেশে এতগুলো মোবাইল অপারেটর থাকতে তিনি বিশেষ একটি প্রতিষ্ঠানের কথা কেন বলবেন? এটি যে তার প্রতিষ্ঠান আমরা তো সবাই জানি, এখন নাম বাস্তে খাতা কলমে না থাকলেও তার তো শেয়ার রয়েছে। তিনি কদিন আগেও তো গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ছিলেন, সেই গ্রামীণ টেলিকমের 10% শেয়ার রয়েছে গ্রামীণ ফোনে, এগুলো তো আমরা সবাই জানি। সেখানে তিনি বলে ফেলেন যে গ্রামীণ ফোন তোমার লোকাল এজেন্ট হতে পারে। আবার কি রোহিঙ্গাদের মাঝে ক্ষুদ্র ঋণের প্রস্তাব এসেছে জাতিসংঘের মাধ্যমে এবং ইউরোপীয় ইউনিয়নের এক কমিশনের মাধ্যমে। প্রস্তাবগুলো কীভাবে আসে আমরা জানি না। তো বলা হচ্ছে যে যেহেতু রোহিঙ্গাদের জীবনমানের অবনতি ঘটছে, বিদেশি অনুদান কমে গেছে, যুক্তরাষ্ট্র টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে, জাতিসংঘ টাকা অর্ধেক করে দিয়েছে, তুমি এখানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দাও যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে। এতে করে বাংলাদেশে ভয়ঙ্কর যে পরিস্থিতি হয়ে দাঁড়াবে, রোহিঙ্গারা যে স্থায়ীভাবে বসবাস করবে এখানে, সেটাকে আমরা বুঝতে পারছি। সব সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর কি হলো না হলো, দেশ কোথায় ভেসে যাবে না যাবে, তাতে তার কিছুই যায় আসে না। দর্শক, আমাদের প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি, এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেই মন্তব্যটি কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। কারণ আপনাদের জন্য কিন্তু এই যে ভিডিও কমেন্ট বক্সে রাখা হয়েছে, আপনারা চাইলে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও দেয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।